এক মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার ম্যাথের কারিশমা দিয়ে ব্ল্যাক জ্যাক নামের এক ক্যাসিনোকে হ্যাক করে ফেলে, যার ফলে সে রাতারাতি একদম সাধারণ গরিব স্টুডেন্ট থেকে হয়ে যায় কোটিপতি। কিন্তু কিভাবে সে এই জুয়া বা ক্যাসিনো সিস্টেমকে পুরো হ্যাক করে নেয় তা জানতে নিয়ে 21 মুভির এক্সপ্লেনেশন। তবে শেষমেশ তার সাথে এমন এক কাহিনী ঘটে যায় যা দেখলে তুমিও শকড হয়ে যাবে। আজকের ভিডিওতে লাইক মাত্র 30,000, তাই একটি লাইক দিয়ে পুরো মুভিটা না টেনে দেখা শুরু করো। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি মারাত্মক মুভির অস্থির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা বেন ক্যাম্বেল নামের একটি ছেলেকে দেখতে পাই, যে MIT থেকে আন্ডার গ্র্যাজুয়েট করা এক তুহর মেধাবী স্টুডেন্ট। নিজের আন্ডার গ্রেড করার পর বেন হার্ভার্ড মেডিকেলে ভর্তি হতে যায়। তার আন্ডার গ্রেডে ইমপ্রেসিভ CGPA এবং মেডিকেল অ্যাডমিশন এক্সামে 45-এ 44 মার্ক দেখে ডিরেক্টর তাকে একসেপ্ট করে নিলেও বেন চায় রবিনসন স্কলারশিপ, কারণ হার্ভার্ডে পড়ার খরচ চালানোর ক্ষমতা তার নেই। তখন ডিরেক্টর তাকে বলে রবিনসন স্কলারশিপ খুবই দামি একটা স্কলারশিপ, আর এই স্কলারশিপের জন্য এবার 76 জন মারাত্মক সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, যাদের প্রত্যেকের সিভি বেনের মতন ইমপ্রেসিভ। এছাড়াও সে জানায় এই স্কলারশিপটা দেওয়ার সময় কারোর অর্থনৈতিক অবস্থা কিংবা একাডেমিক রেজাল্ট দেখা হয় না, তাই বেনকে এক্সট্রাঅর্ডিনারি কিছু শোনাতে হবে, যেটা শুনে ডিরেক্টর ইমপ্রেস হয়ে তাকে এই স্কলারশিপের যোগ্য মনে করবে। বেন তাকে জানায় সে MIT-তে তার টিমের একটি সায়েন্স প্রজেক্টে কাজ করেছে, যেখানে সে একটি GPS সিস্টেম নিজেই ডিজাইন করেছে। কিন্তু ডিরেক্টরের এই ব্যাপারটা যথেষ্ট মনে হয় না, এবং তিনি বেনকে এমন কিছু লাইফ এক্সপিরিয়েন্স শোনাতে বলেন যেটা শুনে সে তব্দা খেয়ে যাবে। এসব শুনে বেন বলতে শুরু করে তার লাইফের এমন এক ঘটনা যা রীতিমতো তাকে শক করে দেবে। বেশ কিছুদিন আগের কথা, বেন এখানে আসার আগে একটি ক্লথ স্টোরে কাজ করত, যেখানে তার প্রতি ঘন্টায় আয় হতো মাত্র $8। কিন্তু হার্ভার্ডে পড়তে হলে তাকে দিতে হবে $3 লাখ। মানে বুঝতেই পারছো, এই অ্যামাউন্টটা বেনের জন্য এক প্রকার পাহাড় সম অর্থ। বেনের দুজন জিগরি দোস্ত ছিল, যাদের নাম মাইলস ও ক্যাম। তারা দুজনেই তাকে মেন্টালি অনেক সাপোর্ট দিত আর বলতো, দেখবি একদিন না একদিন তোর টাকা ম্যানেজ হয়ে যাবে, তুই জাস্ট মন দিয়ে কাজ কর আর পড়াশোনা করতে থাক। সেদিন বেনের ছিল 21তম জন্মদিন, আর সে তার মা ও বন্ধুদের নিয়ে একটি বার্থডে পার্টির আয়োজন করে। রাতে পার্টি করার পর পরের দিন বেন তার MIT ক্যাম্পাসে ক্লাস করতে যায়। সেখানে তখন ক্লাস নিচ্ছিল ম্যাথ প্রফেসর মিকি রোজা। প্রফেসর মিকি সবাইকে নিউটনের ম্যাথড সম্পর্কে পড়াচ্ছিলেন, আর স্টুডেন্টদের কাছে এই মেথড সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। প্রফেসর সবাইকে বলেন এই মেথড সম্পর্কে এমন কিছু ইন্টারেস্টিং কথা শোনাতে যেটা হয়তো সবাই জানে না। তখন বেন তার নিজের হাত তুলে বলে ওঠে নিউটনের এই ফর্মুলাটা বিজ্ঞানী রফসন নামের একজনের কাছ থেকে চুরি করে নিয়েছিল। রফসন নিউটনেরও 50 বছর আগে এই ফর্মুলাটাই আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি সেটাকে পাবলিশ করতে পারেননি। পরে নিউটন এই ফর্মুলা পাবলিশ করার পর পুরো ক্রেডিটই নিউটনের পক্ষে যায়। প্রফেসর এই কথা শোনার পর বেনকে একটি ধাঁধা সলভ করতে দেয়। এই ম্যাথের ধাঁধাটা ছিল বেশ কঠিন, যা একজন সাধারণ স্টুডেন্টের পক্ষে সলভ করা 4টেখানি কথা নয়। কিন্তু বেন সেই ধাঁধাটাকে ম্যাথের ইকুয়েশন দিয়ে এমন দ্রুতভাবে সফল করে দেয় যে প্রফেসর এটা দেখে একদম হতবাক হয়ে পড়ে। তিনি আসলেই ভাবতে পারেনি যে এই ম্যাথের এত দ্রুত ক্যালকুলেশন কেউ দিতে পারে। এরপর ক্লাস শেষে সে বেনের এক্সাম খাতা হাতে নিয়ে দেখতে পায় যে সে 100 নম্বরের মধ্যে 97% নম্বর ভাগিয়ে নিয়েছে, যেটা তার সমস্ত স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। এটা দেখে তো সে আরো ইমপ্রেস হয়ে পড়ে বেনের এক্সেলেন্সির উপর। এদিকে ক্লাস শেষ করে বেন যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল প্র্যাকটিস করছিল, তখন জলি টেইলর নামের একটি মেয়েকে দেখে সে ক্র্যাশ খেয়ে যায়। কিন্তু দেখে বোঝা যাচ্ছে জলি অনেক এলিট পরিবারের মেয়ে, যে কিনা কখনো বেনের মতন গরিবের ছেলের ভাগ্যে জুটবে না। যাই হোক, বেন প্রতিদিনকার মতন একা একা ক্লাসে বসে প্রবলেম সলভ করছিল। হঠাৎ তার এক ক্লাসমেট এসে তাকে ডাক দেয় আর বলে আমাকে ফলো করো। বেন তো কিছুই বুঝে উঠতে পারছে না যে কাহিনীটা কি, কিন্তু ছেলেটার সাথে গিয়ে বেন দেখতে পায় যে তাকে ডেকে পাঠিয়েছে সে আর কেউই নয়, সে হলো তারই ম্যাথের ক্লাসের প্রফেসর মিকি রোজা। সেই সাথে সাথে সেখানে আরো অনেক স্টুডেন্ট বসে আছে, যাদের মধ্যে জিল নামের মেয়েটিও আছে। প্রফেসর তাকে জানায় সে বেনের ম্যাথ ক্যালকুলেশনের স্পিড দেখে মারাত্মক রকমের হতবাক, তাই সে চায় বেনের সাথে একটা সিক্রেট প্রজেক্ট শেয়ার করতে, যেখান থেকে সে চাইলে কারি কারি টাকা আয় করতে পারবে। প্রফেসর বলতে থাকে তারা এখানে ব্ল্যাক জ্যাক নামের একটি ক্যাসিনো গেম নিয়ে রিসার্চ করছে। ব্ল্যাক জ্যাক হলো দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্যাসিনো গেম, যা খেলে আপামর ধনী লোকেরা টাকা হারায় আর বড় লোক হয় ক্যাসিনোর মালিকরা। এই গেম খেলতে আসা প্রায় 90% মানুষই তাদের টাকা হারায়, কিন্তু কিছু মানুষ আছে যারা এই কার্ড গেমকে এমন ভাবে মনে রাখে যে যাতে পরে ক্যালকুলেট করে তারা সক্ষম হয় যে নেক্সট কার্ড কি আসবে সেটা বলে দিতে। এই মেথডটাকে বলা হয় কার্ড কাউন্টিং মেথড। প্রফেসর বলে আমি চাই তুমি আমাদের সাথে যোগ দাও।
কারণ তোমার ব্রেন কঠিন লেভেলের ফাস্ট, যা এই খেলায় সবচেয়ে বড় হাতিয়ার। বড় লোকরা এখানে হাউস করে টাকা ওড়ায়, কিন্তু আমরা এমন এক সেট আপ করে রেখেছি যে এখানে আমাদের কিছু টেকনিক খাটিয়ে খুব সহজে জুয়া খেলে কোটিপতি হতে পারবো। এই সব শুনে বেন ভয়ের চোটে একবার না বলে দেয়, কারণ বেন জানে কার্ড কাউন্টিং ইললিগাল, সেই সাথে সে চায় না এমন জুয়ার সাথে নিজেকে জড়িয়ে নিতে। তখন প্রফেসর বলে, আমরা ওখানে জুয়া খেলবো না, আমরা জাস্ট ক্যাসিনোর যে ম্যাথমেটিক্যাল সিস্টেম আছে সেটাকে হ্যাক করব। ব্ল্যাক জ্যাক গেমে যে কার্ডগুলো আছে সেগুলোতে 2 থেকে 6 পর্যন্ত পয়েন্ট হলো +1, আর 10 থেকে টেক্কা পর্যন্ত পয়েন্ট -1, মাঝে 7 to 9 পর্যন্ত কোনো পয়েন্ট নেই। টেবিল ডিলার যখন কার্ড সার্ভ করা শুরু করবে তখন থেকে তোমাকে জাস্ট কোন কার্ড এলো আর কত পয়েন্ট তোমার কাউন্ট হলো তা দ্রুত হিসাব করে রাখতে হবে। সব কার্ড মিলিয়ে পয়েন্ট হয় 21। তার মানে যদি তুমি বের করতে পারো যে কত পয়েন্টের কার্ড বের হয়ে গেল আর কত বাকি থাকলো, তাহলে তুমি সহজেই এই গেম জিতে যাবে। এটাই হলো কার্ড কাউন্টিং এর মূল বেসিক। কিন্তু শুধু এটা জানলে হবে না, তার আগে ওই জুয়ার টেবিলের কি অবস্থা, কোন প্লেয়ার কত বেট ধরেছে, এই সব কিছু জানতে হবে। তবে এই সব জানার ব্যবস্থাও রয়েছে তার কাছে। তাদের টিমের মধ্যে 2 জন প্লেয়ার জিম অফিসার থাকে হট সিটে, মানে তারাই মূলত বড় বড় বেটিং করে। কিয়ারা আর জিলের কাজ হলো তারা অন্যদের টেবিলে যাবে আর সেখানে একদম মিনিমাম বেটিং ধরে ক্যাসিনো খেলতে থাকবে এবং কার্ডের পয়েন্ট কাউন্ট করতে থাকবে। যখন তারা দেখবে টেবিলের অন্যান্যরা ইমোশনালি কট খেয়ে গেছে বা উল্টাপাল্টা বেটিং করছে, তখন তারা সিগন্যাল দেবে এই টেবিলে বসে ক্যাসিনো খেলার জন্য। আর সেই সাথে সাথে তারা স্পেশাল কোডের মাধ্যমে জানিয়ে দেবে যে এতক্ষণে মোট কত পয়েন্ট বেরিয়ে গেল এখান থেকে। যেমন +16 হলে কোড হবে সুইট, আর +9 এর কোড হলো ক্যাট, অথবা +70 কোড হলো পেচে। এখন সেই সিগন্যাল পেয়ে বিগ প্লেয়াররা ওই টেবিলে বেটিং করতে থাকবে আর কার্ড কাউন্টিং এর মাধ্যমে সবার টাকা হাতিয়ে নেবে। মোট কথা, ক্যাসিনো ওনারদের রাডারে থেকে বাঁচার জন্য যা যা করা লাগবে সব ব্যবস্থাই তাদের কাছে আছে। আসলে এখানে আরো অনেক কমপ্লেক্স বিষয় আছে যা আমি স্কিপ করে গেলাম, কারণ আমি চাই না আবার তোমরা মোটিভ হয়ে এসব কাজ শুরু করে দাও। যাই হোক, এসব কথা শুনেও বেন কিছুতেই রাজি হয় না আর সরি বলে সেখান থেকে চলে যায়। বুঝতেই পারছো, ভালো স্টুডেন্ট হিসেবে তার মাথায় আসলেই ব্রেন আছে। যাই হোক, পরের দিন যখন বেন তার ক্লথ স্টোরে কাজ করছিল, হঠাৎ সেখানে জিল টেলর এসে উপস্থিত হয়। জিলকে দেখে বেন বুঝতে পারে যে এরে হয়তো নিশ্চয় প্রফেসর পাঠিয়েছে তাকে ম্যানেজ করার জন্য, কিন্তু হাজার হলেও জিল তার ক্রাশ, তাই সে সরাসরি তাকে নাকচ করতে পারে না। জিল আসলেই সেখানে যায় বেনকে এই লাইনে আসার জন্য কনভিন্স করতে, কারণ সে নিজেও দেখেছে যে ক্লাসে কেউ যখন কোনো ইকুয়েশন সলভ করতে ব্যর্থ হয় তখন বেন এক চান্সেই তা করে দেয়, কারণ বেন আসলেই একজন জিনিয়াস। কিন্তু বেন এবারও তাকে না করে দিয়ে বলে, আমি যেমন আছি ভালো আছি। তবে জিল চলে যাওয়ার আগে বলে, কখনো যদি তুমি তোমার মাইন্ড চেঞ্জ করো তাহলে অবশ্যই আমাকে জানিও। এদিকে জিল আসার পর থেকেই বেনের মন কিছুটা নরম হয় আর সে সিদ্ধান্ত নেয় যে দেখি না একবার ট্রাই করে। এছাড়াও যদি সে দ্রুত $3 লাখ আয় করতে পারে তাহলে আর হার্ভার্ডের ভর্তি নিয়ে তাকে টেনশন করতে হবে না। তাই সে তার মন পরিবর্তন করে চলে যায় প্রফেসরের সেই রুমে, আর সেখানে তাকে দেখতে পেয়ে সবাই প্রচণ্ড আনন্দিত হয়। এমনকি অন্যরা যেই কার্ড কাউন্টিং করতে পারছিল না সেটা বেন সেদিনকার বেসিক নলেজ দিয়ে ক্যালকুলেশন করে সবাইকে একদম তাক লাগিয়ে দেয়। এরপর থেকে বেন টিমের সবার কাছ থেকে ধীরে ধীরে ব্ল্যাক জ্যাকের সব নিয়ম আর কোড ল্যাঙ্গুয়েজগুলো শিখে নেয়। যেমন পিছনে হাত রাখলে বুঝতে হবে যে এই টেবিলে আসতে হবে, কিংবা চুলে হাত বোলালে বুঝতে হবে যে ঝামেলা আছে, দ্রুত ক্যাসিনো থেকে বের হয়ে যাও। এভাবেই বেশ কিছুদিন ঘরোয়া ট্রেনিং এর পর তারা বেনকে আমন্ত্রণ জানায় একটি ট্রায়াল দেওয়ার জন্য। তাই সবাই মিলে চলে যায় একটা 3rd ক্লাস ক্যাসিনোতে, যেখানে গিয়ে বেনকে এতদিন যা যা শিখিয়েছে তা অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রফেসর বলে যে এই গেমের সবচেয়ে বড় রুলস হলো কখনোই ইমোশন বা আবেগ দিয়ে নয়, সবসময় বিবেক দিয়ে কাজ করতে হবে। এখানে আমরা ভাগ্য পরীক্ষা বা জুয়া খেলতে আসিনি, আমরা এখানে ম্যাথের মাধ্যমে টাকা কামাতে এসেছি। যাই হোক, সবকিছু রেডি হয়ে যাওয়ার পর ওই ক্যাসিনোতে গিয়ে সে খেলা শুরু করে দেয়। তাদের শেখানো সব মেথড যেই না বেন অ্যাপ্লাই করা শুরু করে, ঠিক তখন থেকেই সে কারি কারি টাকা জেতা শুরু করে দেয়। মানে এই মেথড সত্যিই কাজ করছে। কিন্তু এরপরই একদল লোক এসে তাকে বস্তাবন্দি করে নিয়ে চলে যায় আর তার কাছ থেকে ওই টেবিলে কত কাউন্ট হয়েছিল সেটা জানতে চায়। বেন এত প্রেশারের মধ্যেও সঠিক কাউন্ট বলে দিলে দেখা যায় এটা আসলে ছিল প্রফেসর, কারণ সে জানতে চেয়েছিল যে প্রেশারের মধ্যে পড়লেও বেন তার ক্যালকুলেশন ঠিক রাখতে পারে কিনা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে প্রফেসর বলে, এখন আমরা রেডি ফাইনাল মিশনে যাওয়ার জন্য। এবার তাদের কাজ হচ্ছে প্রতি সাপ্তাহিক ছুটিতে লাস ভেগাসে যাওয়া আর সেখানে ক্যাসিনো খেলে ক্লাস শুরুর আগে আবার ফিরে আসা। তবে বেন জানায়, আমি এটা করব শুধুমাত্র আমার হার্ভার্ডের ভর্তির টাকা ম্যানেজ করার জন্য।
যখন আমি $3 লাখ আয় করব এরপর থেকে আমি সব ছেড়ে দেব। প্রফেসরও বলে তাতে কোনো সমস্যা নেই, তুমি যখনই চাও এখান থেকে বের হয়ে যেতে পারবে। কিন্তু এই লাইনে আদৌ কি সে আর এত সহজে বের হতে পারবে তা জানতে একটু অপেক্ষাই করো। পরের দিন লাস ভেগাসে যাওয়ার জন্য সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু এয়ারপোর্টের চেক পয়েন্টে ঢোকার পরেই হঠাৎ ফিশার বেনকে এক পাশে নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে নিয়ে যায়। তারপর সে বেনকে প্যান্ট খুলতে বলে। বেন তো তার কথা শুনে পুরোই অবাক হয়ে যায়, আরে এই ছেলে বলে কি। কিন্তু সে ফিশারকে টাকা বের করতে দেখলে বুঝে যায় যে তাকে ওখানে টাকা লুকাতে হবে। বেন জিজ্ঞেস করে যদি সে চেক পয়েন্টে ধরা পড়ে যায় তাহলে সে তো বিরাট ধরা খেয়ে যাবে, তাহলে তখন কি হবে। ফিশার বলে বেনকে কেউই সন্দেহ করবে না কারণ সে ডঙ্কি বয়, আর চেক পয়েন্টেও টাকা ধরা পড়বে না কারণ এটা কোনো মেটালিক জিনিস না। সত্যি সত্যি বেন বিনা বাধায় চেক পয়েন্ট পার করে আসলেও সে সেই সময় প্রচন্ড নার্ভাস ছিল। যাই হোক, সব বাধা পেরিয়ে অবশেষে বেন চলে আসে স্বপ্নের লাস ভেগাসে। আর হোটেল রুমে সবাই একত্রিত হওয়ার পর প্রফেসর তাদের সবাইকে রাতে খেলতে যাওয়ার ইনস্ট্রাকশন দেয়। তাদের কারোরই রিয়েল নাম সেখানে ব্যবহার করা যাবে না, তাই সবাইকে ছদ্মনাম আর নকল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। প্রফেসর সবাইকে বলে দেয় সঠিক সময় ক্যাসিনো থেকে বের হয়ে আসতে হবে, খেলার সময় টেবিলে ড্রিঙ্ক অর্ডার করে কিছুটা ড্রাঙ্কের অভিনয় করতে হবে, আর কোনোভাবেই জিততে জিততে এডিক্ট হওয়া যাবে না। মোট কথা ক্যাসিনো যেন জানতে না পারে যে তারা একটা টিম মিলে এখানে এসেছে কার্ড কাউন্টিং করে জিতে যাওয়ার জন্য, আর যদি তারা জেনে যায় তাহলে তাদের প্রাণও এখানে যেতে পারে। প্রফেসরের কথা মতো রাতে বেন লাস ভেগাসের বিরাট এক ক্যাসিনোতে খেলতে যায়। সেখানে আগে থেকে তার টিমমেটরা উপস্থিত ছিল। বেন ক্যাসিনোতে ঢোকার পর তার টিমমেট কিয়ান্না হাতের ইশারায় তাকে নিজের টেবিলে ডেকে নেয়। বেন সেই টেবিলে বসে ব্ল্যাক জ্যাকের উপরে $10,000 বাজি লাগায়। তারপর কিয়ান্না তার কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বেনকে কার্ডের কাউন্ট নাম্বার জানিয়ে দেয় যেটা সে এতক্ষণ বসে বসে অবজার্ভ করছিল। বেন সেই মোতাবেক সঠিক কার্ডের পয়েন্ট বের করে ফেলে আর জিতে যায়। এভাবে বেন যতক্ষণ সে ক্যাসিনোতে খেলতে থাকে সে প্রচুর পরিমাণের ইনকাম করে ফেলে। ক্যাসিনোতে টাকার বদলে তাদের দেওয়া হয় এক ধরনের গোল গোল চিপ। এই চিপগুলো তারা পরে ক্যাশ কাউন্টার থেকে ক্যাশ করে নিতে পারে। অবশেষে যখন বেনের মনে হয় সে এনাফ জিতে ফেলেছে তখন সে ক্যাসিনো থেকে বের হয়ে আসে। আসলে জিনিয়াস হলে যা হয় আর কি, কেউ হুদায় টাকা হারাচ্ছে আর জিনিয়াসরা তাদের পকেটে টাকা তুলে নিচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। পরের দিন হোটেলে ঘুমিয়ে থাকা বেনকে ঘুম থেকে ডেকে তোলে জিল। জিল তাকে গত রাতের দারুণ পারফরমেন্সের জন্য কংগ্রাচুলেশন জানায়। বেন তার ইনকাম অনুযায়ী চিপগুলো ক্যাশ করার পর নিজের ভাগে $16,000 পায়। এরপরেই প্রফেসর বেনকে ফোন করে একটি মিটিং এর আয়োজন করে। প্রফেসর সবাইকে গত রাতের পারফরমেন্স সম্পর্কে ব্রিফ করে এবং তাদেরকে অ্যাডভাইস দেয়। প্রফেসর বেনকে কংগ্রাচুলেশন জানায় এবং ফিশারকে তার পাকনামির জন্য কথা শোনায়, কারণ ফিশার অতিরিক্ত এক্সাইটমেন্টে কয়েকটা গেম হেরে বসেছিল। ফিশার এর জন্য বেনের উপরেও কিছুটা জেলাস ফিল করে। যাই হোক, পরের দিন তারা সবাই ভেগাস থেকে আবারও ক্যাম্পাসে ফিরে আসে। ফিরে আসার পর বেন প্রথমে তার মায়ের সাথে দেখা করতে যায়। বেনের মা তাকে একটা মোটা অঙ্কের চেক দিয়ে বলে এটা তার জন্য অনেক বছর ধরে সেভ করছিল। যদিও এটা দিয়ে বেনের পুরো টিউশন ফি দেওয়া যাবে না, কিন্তু তবুও অনেকটা কাভার হয়ে যাবে। কিন্তু বেন তার মার কাছ থেকে এই টাকাটি নিতে চাচ্ছিল না, কারণ এটা তার মায়ের অনেক কষ্টের টাকা। তাই সে তার মাকে মিথ্যা কথা বলে যে সে রবিনসন স্কলারশিপটি পেয়ে গেছে। তার মা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বেনও তার মাকে চেকটা ফেরত দেয়। তারপর ক্যাম্পাসে ফিরে গিয়ে বেন নিজের রুমে কালকের আয় করা $16,000 একটি সিলিং এর মধ্যে লুকিয়ে রাখে। টাকা লুকানোর পরপরই তার বন্ধুরা সেখানে এসে হাজির হয়ে যায়। তারা বলে, কি রে ভাই, তুই হুট করে গতকাল না জানিয়ে কই হারিয়ে গিয়েছিলি, চল আমাদের সেই পেন্টিং পার্টিটা করে আসি। এই বলে তারা একটি বারে যায় আর সেখানে গিয়ে বেন জিলকে দেখতে পায়। যদিও এই তিন বান্দা এতদিন ধরে দূর থেকে মেয়েদেরকে দেখে নিজেদের প্রাণ ভরাচ্ছিল, কিন্তু আজ যখন বেন সরাসরি জিলের কাছে গিয়ে কথা বলে তখন তার দুই বন্ধু একদম অবাক হয়ে যায়। যেই ছেলে কিনা মেয়েদের দেখলে 10 হাত পিছিয়ে যায় সে কিনা এখন ফিল্ডিং মারতে ব্যস্ত। না, নিশ্চয়ই বেনের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। আসলে তারা তো আর জানে না যে বেন কি বড় দান মেরেছে এরই মধ্যে। এভাবেই বেন তার টিমমেটদের সাথে প্রতি সপ্তাহে ক্যাসিনো খেলতে খেলতে প্রায় $1 লক্ষ আয় করে ফেলে। প্রতিটি পেয়ে সে সবসময় জিলের পাশে বসে জার্নি করত, অর্থাৎ এখানেই পুরোপুরিভাবে সে জিল টেলরের প্রেমে পড়ে গেছে। বেন প্রতিনিয়ত ক্যাসিনো থেকে প্রচুর টাকা কামাতে থাকে আর সেই টাকা দিয়ে সে ল্যাভিশ লাইফ লিড করতে থাকে। বেন প্রতিনিয়তই ক্যাসিনোতে গিয়ে প্রচুর পরিমাণ টাকা কামাতে থাকলেও তাদের টিমের এই চালাকি ক্যাসিনো ওনাদের থেকে গোপন রাখতে পারে না। প্ল্যানেট হলিউড অর্থাৎ যেই ক্যাসিনোতে তারা খেলতে যেত সেখানকার সিকিউরিটি চিফ দেখতে পায় নির্দিষ্ট কিছু টেবিলে তারা প্রচুর পরিমাণ টাকা হারাচ্ছে।
আর সেই সব টেবিলে এই ছেলেটাই উপস্থিত থাকে। এখান থেকেই কোল উইলিয়ামসের সন্দেহ জাগে বেইনের উপর। সে ক্যাসিনো সিসিটিভি ক্যামেরাগুলোতে বেইনের উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে বেন তার এই ক্যাসিনো খেলা চালাতে গিয়ে রিয়েল লাইফে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। সে তার বন্ধু মাইলস এবং ক্যামকে আগের মতন আর উইকেন্ডে সময় দিতে পারছে না, তাই সেই ব্যাপারে তার বন্ধুরাও তার উপরে অনেক মন খারাপ করে আছে। কিন্তু বেইনেরও কিছু করার নেই, কারণ প্রফেসরের অর্ডার অনুসারে সে ব্ল্যাক জ্যাকের কথা কাউকে বলতে পারবে না। যদি এই কথা কোনোভাবে লিক হয়ে যায় তাহলে প্রফেসর তাকে এমআইটি থেকেও বের করে দিতে পারে। এভাবেই বেন তার ক্যাসিনো খেলা চালিয়ে যায় এবং জিল টেলরের সাথে তার প্রেমের সম্পর্ক চলতে থাকে। কিন্তু তার টিমমেট ফিশার আবার এই ব্যাপারটাতে প্রচন্ড জেলাসি হয়ে ওঠে। এতদিন ফিশারই ছিল এই টিমের মধ্যমণি, কিন্তু এখন বেন তার জায়গা দখল করে নিয়েছে দেখে একদিন ক্যাসিনো খেলার সময় ফিশার বেনের পাশে টেবিলে বসে ড্রাঙ্ক অবস্থায় বেনকে টিটকারি করতে থাকে। সেই সঙ্গে মাতাল হয়ে এক মেয়ের উপরে সে ওয়াইন ছুঁড়ে মারলে সেখানে বিরাট এক হট্টগোল লেগে যায় আর তারা মরতে মরতে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এই কাণ্ডে প্রফেসর প্রচন্ড খেপে যায় এবং সে ফিশারের কোনো কথা না শুনে তৎক্ষণাৎ তাকে টিম থেকে বের করে দেয়। মানে ধীরে ধীরে তাদের টিমের মধ্যে সূক্ষ্মভাবে ঝামেলার জট বাঁধতে শুরু হয়েছে। এই ঝামেলা শেষে বেন আর জিল লাস ভেগাসের একটা সুইটে একান্ত সময় কাটায়। এরপরের দিন বেন তার ক্যাম্পাসে ফিরে আসে, যেখানে তার বন্ধুরা তার জন্য ওয়েট করছিল। বেন এবং তার বন্ধুরা সায়েন্স কম্পিটিশনের জন্য যেই প্রজেক্টে কাজ করছিল সেটা চিপ ডিজাইনের দায়িত্ব ছিল বেনের উপর। বেন সেই মোতাবেক চিপ ডিজাইন করে তাদের জন্য নিয়েও এসেছিল। তবে বেন গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য এতটাই অমনোযোগী ছিল যে সে এই চিপটা ভুলভাবে ডিজাইন করে আনে, আর যার কারণে তাদের প্রজেক্টের রোবটটা ঠিকমতো চলতেও পারে না। বেনের এই কেয়ারলেসনেস দেখে তার বন্ধু মাইলস তার উপরে অনেক রেগে যায়। সে বেনকে বলে দেয় এই প্রজেক্টে তাদের আর বেনের সাহায্য লাগবে না, কারণ বেন আর আগের মতো নেই আর কোনো প্রজেক্টে তার কোনো মনোযোগই নেই। এই কথা শুনে বেনও অনেক রেগে যায় এবং রেগে মেগে সেখান থেকে চলে আসে। এর পরের রাতেই বেন আবারও চলে যায় ক্যাসিনো খেলার জন্য, কিন্তু আজ তার মন অনেক খারাপ ছিল, কারণ সে তার প্রিয় বন্ধুদের এবং নিজের ড্রিম প্রজেক্টকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে। তাই সে আজকের গেমে ফোকাস রাখতে ব্যর্থ হয়। ফলে রাগের চোটে সেদিন সে $2 লাখ ক্যাসিনোতে হারিয়ে আসে। মানে বুঝতেই পারছো, এই গেমে 1 সেকেন্ডের জন্য যদি ফোকাস নষ্ট হয় তাহলে সব জলে চলে যায়। যাই হোক, এই কাণ্ডে প্রফেসর প্রচন্ড রেগে যায় আর সে বলে এটা আমার ব্যবসা আর এই ব্যবসায় আমার কাছে কোনো ইমোশন নেই। তুই আমার $2 লাখ ফেরত দিবি, আর তা না হলে আমি তোর এমআইটির লাইফ একদম শেষ করে দেব। এই বলে প্রফেসর সেখান থেকে চলে গেলে বেনেরও মেজাজ খারাপ হয়ে যায়। সে টিমে সবাইকে বোঝাতে থাকে যে প্রফেসর শুধু তাদেরকে ইউজ করে চলেছে। প্রফেসর নিজে তো কোনো গেমে অংশ নেয় না, উল্টো বিনা পরিশ্রমে তাদের কাছ থেকে 50% কমিশন নেয়। তাই তাদের উচিত প্রফেসরকে ছাড়াই একা একা এই টিম চালানো। বেন সবাইকে পরের গেমে প্রফেসরকে ছাড়াই পার্টিসিপেট করার কথা বলে। প্রথমে টিমে সবাই রাজি না হতে চাইলেও পরে জিল ছাড়া সবাই রাজি হয়ে যায়। জিল তখন বেনকে বলে তুমি তো টিউশনের জন্য এনাফ টাকা কামিয়েছো, তাহলে কেন তুমি এখনো এই গেমের মধ্যে পড়ে আছো? বেন জিলকে বলে তুমি আমাকে এই খেলার মধ্যে এনেছো আর তুমি চেয়েছিলে আমি যেন নিজের জীবন উপভোগ করি। এখন এই খেলাটা ছেড়ে দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। এই কথা শোনার পর জিল আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। এ এমন এক নেশা যেটা মানুষকে নিঃস্ব না করা পর্যন্ত ছাড়ে না। অতএব এই সব থেকে একদম সাবধান। এরপর তারা প্ল্যান মোতাবেক রাতে ক্যাসিনো খেলতে চলে যায় আর নিয়ম অনুসারে অনেক টাকাও কামাতে থাকে। কিন্তু সেখানে এবার প্রফেসর ছদ্মবেশে হাজির হয় আর রাগে দুঃখে কল দিয়ে বসে সিকিউরিটি প্রধান কোল উইলিয়ামসকে, কারণ সে কোনোভাবে চায় না যে তার স্টুডেন্টরা যেন তার বাইরে এই গেম খেলে। ফলে কোল উইলিয়ামস এটা জানার পর সোজা চলে যায় বেনের টেবিলে আর তাকে দেখে কিয়ানা বুঝতে পারে যে এই ঝামেলায় তাদের বেশি কিছু করার নেই। তাই সে জিলকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর কোল বেনকে নিয়ে চলে যায় ক্যাসিনোর নিচের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে। সেখানে তারা বেনকে প্রচন্ড মারধর করে। আসলে এই কোল উইলিয়ামসকে নিয়োগ করা হয়েছে জুয়ারিদের ফেস ডিটেক্ট করে কে কে কার্ড কাউন্ট করছে তা বের করার জন্য। আরও অবাক করার বিষয় হচ্ছে এই কোল কিন্তু প্রফেসরের পূর্ব পরিচিত। এক সময় সে এই লাস ভেগাসের একজন ক্যাসিনো ডিলার ছিল। এক রাতে যখন কোল তার বাবার ফিউনারাল অনুষ্ঠানে ব্যস্ত ছিল তখন প্রফেসর সেই রাতে তার ক্যাসিনো থেকে $1 মিলিয়নের বেশি হাতিয়ে নিয়েছিল এই কার্ড কাউন্টিং এর মাধ্যমে। ফলে এই ঘটনার জন্য সেই ক্যাসিনো থেকে কোলকে ফায়ার করা হয় আর কোল তারপর থেকেই প্রফেসরকে কুত্তার মতন খুঁজে যাচ্ছে।
এরপর কোল বেনকে হুমকি দেয় যে যদি তারা কোনোদিন আর তাকে এখানে দেখতে পায় তাহলে তার হাড়গোড় তারা ভেঙে দেবে। এই হুমকি দেওয়ার পর তারা বেনকে ছেড়ে দেয়। সাক্ষাৎ মরণের হাত থেকে বেঁচে ফিরে বেন তার ক্যাম্পাসে ফিরে এসে দেখে তার রুমের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে আছে। সেই সাথে সাথে সিলিং এর উপর থেকে সব টাকাকে যেন নিয়ে গেছে। এছাড়াও সে তার দরজায় দেখতে পায় একটি লেটার, যেখানে বলা আছে MIT-তে প্রজেক্ট জমা না দেওয়ার কারণে তার গ্র্যাজুয়েশন ক্যান্সেল হতে চলেছে। এখন এই সব কিছুর পিছনে যে প্রফেসর মিকি রয়েছে এটা তার বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয় না, কারণ তার বিপক্ষে গিয়েই আজ বেন সব কিছু হারিয়ে ফেলেছে। এরপর বেন সিদ্ধান্ত নেয় সে জিলের সাথে দেখা করবে। বেন জিলের সাথে দেখা করে জানায় কিভাবে প্রফেসর তার লাইফটা শেষ করে দিয়েছে। তার MIT গ্র্যাজুয়েশনও ক্যান্সেলড আর হার্ভার্ডের টিউশন ফিও প্রফেসর নিয়ে গেছে। কিন্তু এখন বেন আর জিলকে হারাতে চায় না। জিল বেনের সব কথা শোনার পর তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে বেনের দুই বন্ধু মাইলস আর ক্যাম নিজেরাই ডেভেলপ করে কম্পিটিশনটা জিতে যায়। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেন উপস্থিত থেকে তাদের পুরস্কার নিতে দেখে। মানে এখানেও এই জোয়ার নেশায় সে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগও পা দিয়ে মারিয়ে দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর বেন মাইলসের সাথে দেখা করে আর তাকে সব ঘটনা খুলে বলে। এর সাথে সাথে সে নিজের ব্যবহারের জন্য তাকে সরি বলে। ফলে মাইলস আর ক্যামের সাথে বেনের বন্ধুত্ব আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু বেনের এখনো হার্ভার্ড আর MIT সবকিছু ঠিক করা বাকি। তাই সে এবার সরাসরি একটি পার্টিতে প্রফেসরের সাথে দেখা করে। বেন প্রফেসরকে তার আগের ব্যবহারের জন্য সরি বলে তার টিমকে আবার রিবিল্ড করতে চায়। প্রফেসর কোনো ইন্টারেস্ট না দেখালে বেন তাকে জানায় আজ রাতটায় তাদের জন্য এক শেষ চান্স, কারণ এরপর থেকে ক্যাসিনোগুলোতে বায়োমেট্রিক সিস্টেম চালু হবে, যার কারণে যে কেউ ছদ্মবেশ নিয়ে গেলেও ধরা পড়ে যাবে। এই সব কথা শুনে প্রফেসর তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এবার যেহেতু তাদের টিমে বিগ প্লেয়ার ফিশার নেই, তাই ফিশারের জায়গায় প্রফেসর নিজেই খেলবে, মানে যাকে বলা হয় ওস্তাদের মায়ের শেষ রাতে। এবার পুরো টিমটাই আবারও চলে যায় সেই ক্যাসিনোতে। এবার তারা সেখানে দাড়ি গোফ লাগিয়ে ছদ্মবেশে একের পর এক টেবিলে বাজি লাগাতে থাকে। মুহূর্তের মধ্যেই তারা এ যাবৎকালে সবচেয়ে বেশি অ্যামাউন্ট জিতে গিয়ে আনন্দ উল্লাস করতে শুরু করে। কিন্তু এই আনন্দের মধ্যে বাম হাত ঢুকিয়ে দেয় কোল উইলিয়ামস। সে তার দলবল নিয়ে এবার পুরো টিম এই ধাওয়া করে বসে। সবাই তাদের উপার্জিত চিপগুলো একটি ব্যাগে ভরে দৌড় দেওয়া শুরু করে। রেস্টুরেন্ট, সুপার শপ এমনকি ক্যাসিনোর মধ্য দিয়ে তারা দৌড়াতে থাকে। রেস্টুরেন্ট, সুপার শপ এবং ক্যাসিনোর মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা এদিক ওদিক ঢুকে পড়তে থাকে দিশাহীনের মতো। কিছু দূর যাওয়ার পর হলওয়ে থেকে বের হয়ে যাওয়ার আগে প্রফেসর বেনের কাছ থেকে ক্যাসিনোর চিপ ভর্তি ব্যাগটা চেয়ে নেয়, আর বেনও তাকে সেই ব্যাগটা দিয়ে দিলে প্রফেসর একটি গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। কিন্তু চিপের ব্যাগটা খুলতেই প্রফেসর দেখতে পায় যে সেখানে চিপ নয়, বরং 2 টাকা চকলেট দিয়ে পুরো ব্যাগ ভর্তি। নগদেই প্রফেসর বুঝে যায় যে সে তার প্রিয় স্টুডেন্টদের কাছ থেকে স্ক্যামের শিকার হয়েছে। আসলে সেদিনকার রিমান্ডের সময় কোল বেনের সাথে একটি ডিল করে নিয়েছিল। অনেক বছর ধরে প্রতিশোধ নেওয়ার জন্য কোল প্রফেসরকে খুঁজছিল। তাই সে ডিল করেছিল যে যদি বেন কৌশলে প্রফেসরকে নিয়ে আসতে পারে তাহলে কোল বেনকে এক রাত খেলার সুযোগ দেবে, আর যা টাকা বেন কামাবে সে সব টাকা তাকে নিয়ে যেতে দেবে। এই সব কথা শুনে বেন তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল, আর কথা মতো সে প্রফেসরকে এভাবে কোলের হাতে কট খাইয়ে দেয়। অন্যদিকে বেন আর জিল দৌড়ে রাস্তায় এসে পড়ার পর কোল উইলিয়ামস তাদের দিকে হেঁটে আসে। এবার কোল বেনের কাছ থেকে সেই চিপ ভর্তি ব্যাগটা চায়, কিন্তু বেন তাকে বলে এমন কথা তো ছিল না, এই টাকা বেনের টিউশন ফি এবং অন্যান্য খরচের জন্য খুবই দরকার। কোন তখন বলে সেও তার এই ক্যাসিনো লাইফ থেকে রিটায়ারমেন্ট নিতে চায়, আর রিটায়ারমেন্টের পেমেন্ট হিসাবে এই টাকা তার নিজেরও দরকার। সে জানায় আমি প্রফেসরের সাথে কথা বলে তোমার MIT সমস্যা সলভ করে দেব। এছাড়াও তুমি অনেক স্মার্ট আর ব্রিলিয়ান্ট, তাই আমি চাই তুমি তোমার অর্জনগুলো কষ্টার্জিত ও হালাল উপার্জন দিয়ে করো, আর আমি এটাও জানি যে তুমি পারবেই। এই সব কথা শুনে বেন বুঝতে পারে আসলেই তো অবৈধ পথের লাখ টাকার চিপ বৈধ পথের 10 টাকাতেও অনেক শান্তি রয়েছে। তাই সে ওই চিপগুলো তাকে ফেরত দেয়, আর নিজেরাও তাদের সুন্দর লাইফ লিড করতে থাকে। মুভির একদম এন্ডিং সিনে দেখা যায় হার্ভার্ডের ডিরেক্টর এই কাহিনী শুনে পুরোই মুখ হাঁ করে বসে আছে। এর মানে তো বোঝাই যাচ্ছে যে বেনের রবিনসন স্কলারশিপ এখন পুরোপুরি নিশ্চিত। আসলে জুয়া বা বেটিং থেকে আয় করার চান্স মাত্র 1%, কিন্তু এটা এক সময় তোমাকে নিঃশেষ করেই ছাড়বে। তাই সবার কাছে অনুরোধ থাকবে যে প্লিজ কখনো বেটিং করো না,
কারণ এটা শুধু তোমাকে নয়, তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। আমিও না বুঝে কিছু বেটিং সাইটের অ্যাড দিয়েছিলাম, কিন্তু যখন থেকে উপলব্ধি করেছি তখন থেকে আজীবনের জন্য বেটিং সাইট প্রমোট করা বাদ দিয়ে দিয়েছি। প্রতিটা অ্যাডের জন্য এখনো আমার কাছে 50,000 টাকা পর্যন্ত অফার আসে, কিন্তু যতই অভাবের মধ্যে থাকে না কেন আমি কখনোই আর কাউকে এসব জিনিসে উদ্বুদ্ধ করব না। বরং যারা বেটিং সাইট প্রমোট করে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তাদেরকেও এসব প্রমোশন করতে নিষেধ করো। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।